আমরা মাধবপুর বাজারে চলে আসছি। এর আগের জায়গাটুকু আসলে একটু রিস্কি ছিল। এখন বাজে 4টা। এই জায়গাগুলোতে মূলত ডাকাতি হয়। আজকে আমরা ঢাকা থেকে রাত 12টায় রওনা দিয়ে এখন বাজে হলো 5টা 50। আমরা চলে আসছি হবিগঞ্জে। তো সেই আসার ফলেই কিন্তু এই চমৎকার বাংলার অপরূপ প্রকৃতি কিন্তু আমরা উপভোগ করছি এবং সেই সুযোগটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সময় যখন 12টা, আমরা রওনা দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। ঢাকা সহ সারা বাংলাদেশে প্রচণ্ড তাপ প্রবাহ, তার মধ্যে থাকা যাচ্ছে না। এখন আমরা এই যে বউ বাচ্চা নিয়ে মোটামুটি আমরা বের হয়ে পড়ছি। আমাদের সাথে একটা গাড়ি আছে আর 4টা বাইক। আমরা 4টা বাইক, মোট আমরা প্রায় 10-12 জনের মতো আমরা রওনা হয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আগামীকাল আমরা সেখানে থাকব এবং পরশুদিন ইনশাআল্লাহ আর্লি ইন দ্য মর্নিং আমরা ব্যাক করব। তো এই গাড়িতে যাচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের ফ্যামিলি, আমাদের সুমন ভাই চলে আসছে বহুদিন পরে। সুমন ভাই মেশিন এইটা মোটামুটি সেই পারফরমেন্স। সুমন ভাইয়ের প্লিয়ন, ভাইয়ের নামটা সজীব। তারপরে আমাদের বড় ভাই বড় ভাই মোটামুটি রেডি। রাশেদ ভাই যাচ্ছে, রাশেদ ভাই গাড়ি নিয়েছে। আমাদের ব্যাগেজ মোটামুটি সব গাড়িতে দিয়ে দিছি, নিয়ে আমরা ফ্রি হয়েছি। রাশেদ ভাইয়ের 2 ছেলে, আরিয়ানের মম। ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমরা এই সংসদ ভবনের ঠিক শেষ ভবনের সামনে থেকে আমরা আমাদের ট্যুরটি স্টার্ট করছি। টোটাল 14 জন, একটি মাইক্রো এবং 4টি বাইকে রওনা হচ্ছে। ওকে, মিটারটা 0 করে দিলাম। হঠাৎ প্ল্যান কিন্তু এরকম কোনো পূর্ব প্ল্যান বলে কোনো কিছু ছিল না। হঠাৎই রাশেদ ভাই গ্রুপে নক করছে যে শ্রীমঙ্গলে একটি ট্যুর হয়ে যাক। তো সাথে সাথে আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে বের হয়ে পড়ছি। তো হোপ ট্যুরটি এনজয়েবল হবে ইনশাআল্লাহ। এখন বাজে 12টা 15। মোটামুটি ঢাকা শহরের রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে, ক্রাউড নাই একদম। গরমে মানুষ অতিষ্ঠ, তার মধ্যে আমরা বের হয়ে পড়ছি ট্যুরের জন্য। আমরা চলে আসলাম কুড়িল ফ্লাইওভার। এখান থেকে আমরা ডাইনে যাব 300 ফিট দিয়ে আমরা চলে যাব শ্রীমঙ্গলের রাস্তায়। এখন বাজে রাত 12:30, যার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। তা না হলে এই রাস্তায় যে পরিমাণ গাড়ির চাপ থাকে, সেই পরিমাণ গাড়ির চাপ থাকে। অসাধারণ লাগছে, অসাধারণ, সত্যি চমৎকার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার অনুভূতি। আমাদের সাথে একটা গাড়ি আর 4টা বাইক, মোট 14 জন। তার মধ্যে আমার সব ফ্যামিলিদের বলা হয়েছে যে তোমরা গাড়িতে যাও, কিন্তু তারা কোনোভাবে রাজি না গাড়িতে যেতে। তারা বাইকেই ট্যুর করবে। তাদের যদি এখন বলা হয় তোমরা জেট বিমানে করে চলে যাও শ্রীমঙ্গল, তারা কিন্তু সেটা ডিনাই করবে এবং তারা কিন্তু বাইকেই যাবে।
তারা বাইকেই বেশি প্রিফার করে যে কোনো জায়গায় ট্যুর করা। তো যার কারণে তারা গাড়িতে গেল না। আমাদের যে অন্যান্য ব্যাগট্যাগ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা গাড়িতে দিয়ে দিছি। সামনে আবার এখানে চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট। এখানে রেকলেস ড্রাইভিং করলে কিন্তু আবার আটকায়, এখানে বাইক ধরে আটকায়। ফারহান ভাই কোথায়, আসতে পারলো কিনা? হ্যাঁ, আসতে পারছে। আমার বাইকের লাইটের আলো সাফিসিয়েন্ট পাচ্ছি না, মনে হচ্ছে যে আগের থেকে একটু কম কম ফিল হচ্ছে। বুঝলাম না কাহিনী কি, পরে চেক করব। শেখ হাসিনা সরণি। ও দেখেন এই ভিউটা, দেখেন, শুধু এনজয় করেন ভিউটা। রাত যখন 12:31 তখন আমরা এই যে শেখ হাসিনা সরণি পাড়ি দিচ্ছি। চমৎকার ফিল। এর ভিতর দিয়ে বাইক রাইড করলে যে একটা গুম গুম করে কিন্তু একটা আওয়াজ তৈরি হয়, একটা ভাইব তৈরি হয়, চমৎকার ফিল। মাশাআল্লাহ, আমাদের প্ল্যান হলো আমরা আজকে রওনা দিব সকালেই। আমরা সকাল হওয়ার আগেই ইনশাআল্লাহ আমরা পৌঁছায় যাব শ্রীমঙ্গল ব্যাক টু ব্যাক 8000 কিলোমিটার যখন রাইড করি তখন এই N160 নিয়ে আমরা শ্রীমঙ্গল ট্যুর দিয়েছিলাম এবং সেখানে N160-র ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে একটা রিভিউ দিয়েছিলাম। শ্রীমঙ্গলের চাকন্যা শ্রীমঙ্গলে একটা রিভিউ দিয়েছিলাম। তো সেটা ব্যাপক, সেই রিভিউটা ব্যাপক সাড়া পড়ে এবং একটি ভাইরাল ব্লগে পরিণত হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন কোয়ারি আমাকে করছেন। আমি চেষ্টা করছি আমার এন্ড থেকে তাদের সর্বোচ্চ রেসপন্স করার জন্য। আপনারা জানেন যে এটা আমি কোনো পেইড ব্লগ করি না। আমি যেটা মনে করি, যেটা পাই, আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটাই সাজেস্ট করার চেষ্টা করি। আর আজকে সেই 8000 কিলোতে আমরা শ্রীমঙ্গল ট্যুর দিয়েছিলাম, আর আজকে হলো 13,000 কিলোমিটার। আমার বাইকে মিটার যখন 13,000 তখন আবার আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ভালো মন্দ এই ট্যুরে অনেক কিছু সামনে শেয়ার করব, সাথে থাকুন। আর এখনও যারা আমার চ্যানেলকে, আপনারা যদি এরকম ট্রাভেল ব্লগ যদি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো চমৎকার এই লাইটিংগুলো কিন্তু একেবারে মনে হচ্ছে আমরা যখন গরমে তীব্র তাপ প্রবাহে যখন আমরা অতিষ্ঠ, তখন দেখেন এই লাইটগুলা একেবারে শীতকালের একটা ভাইব আবহ দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এখন শীতের একটা ফিল পাচ্ছি, এখন ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে আমাদের, যেটা একটা চমৎকার নান্দনিক একটা ওয়েদার। এখানে আবার পুলিশ চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট আমাদের দেখছে যে আমরা অত্যন্ত জেন্টাল ওয়েতে আমরা রাইড করছি। সো তারা কোনোভাবে আমাদেরকে ডিস্টার্ব করেনি। তো কথা বলছি সামনে গিয়ে, এখানে এখন বাজে রাত 12:35, কিন্তু দেখেন এখানে বাইকার্স যারা আছে তারা কিন্তু এখানে ফটো সেশন করছে। তারা এখানে অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে, এখানে ফটো বেখেয়ালি অসচেতনতা বশত কিন্তু ছবি উঠাইতে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে, ওখান থেকে পড়ে গিয়ে রিসেন্ট একজন মারা গেছে। তো সবার উচিত সাবধানতার সাথে আমাদের এই সৌন্দর্য উপভোগ করা এবং সবার আগে নিজের সেফটি সিকিউরিটির প্রতি আমাদের কনসেন্ট্রেশন দেওয়া উচিত। এখন সময় যখন 12:36, অলরেডি
আজ আজ মে মাসের 1 তারিখ, অলরেডি মে ডে, এবং আজ আমাদের অফিস বা আমাদের যারা বিভিন্ন পেশায় আছে, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আজ সবার জন্য বন্ধ। এবং সারা পৃথিবীর যারা মেহনতি মানুষ আছে, এই মে দিবসে যাদের জন্য এই দিবস, তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি। রাত যখন বাজে 3:07, আমরা চলে আসছি ভৈরব ব্রিজে। অন্ধকার, এই ল্যাম্পপোস্টের লাইটগুলো বন্ধ করা আছে, এখানে কয়েকটা মনে হয় নষ্ট হয়েছে, সামনেরগুলো জ্বলছে। তো রাস্তার অবস্থা আসলে ভালো না। এখানে ভৈরব পর্যন্ত আসলাম, টোটাল আমরা প্রায় 96 কিলো আসছি ঢাকা থেকে, 97 কিলো আসছি, কিন্তু রাস্তার অবস্থা এতক্ষণে যেখানে পৌঁছানোর কথা, দেখেন লাইভ কিভাবে এখানে ঘুমায় আছে একজন, একেবারে পুরো খালি গায়ে, ফুল খালি গায়ে এখানে ঘুমায় আছে। এখান থেকে এই বাইরের যে রাস্তাটা চলে গেছে, এটা হলো ধরন্তী হাওড়ের দিকে চলে গেছে। তো এই জায়গাটায় আসার পরে আমার একটা স্মৃতি মনে পড়ছে 2021 সালের। 2021 সালে আমরা এখানে ট্যুরে আসছিলাম ধরন্তী হাওড়ে। ট্যুরে আসার পরে আমরা মূলত আসছিলাম রবিন ভাইয়ের লিডারশিপে আমরা এই ধরন্তী হাওড়ে আসি। তো আমাদের সাথে একজন ট্যুর পার্টনার ছিল, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, খুব এনজয় করছিল। ধরন্তী হাওড়ের উপর যে ব্রিজটা আছে, সেই ব্রিজের উপর দাঁড়ায় ছবি টবি নেওয়া হয়েছিল, অনেক এনজয় করছিল। কিন্তু তার ঠিক কিছুদিন পরে সে এবং আরেকটা ছেলে, দুইটা ছেলে, তাদের এই ধান ক্ষেত থেকে, পাশের এরকম ক্ষেত থেকে তাদের ডেড বডি উদ্ধার করা হয়। তো একসাথে আমরা ট্যুর করেছি, তো সেই স্মৃতি ভুলতে পারি না। তো আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, এই দোয়া করি। আমরা মাধবপুর বাজারে চলে আসছি। এর আগের জায়গাটুকু আসলে একটু রিস্কি ছিল। এখন বাজে 4টা। এই জায়গাগুলোতে মূলত ডাকাতি হয়, তো সেইটা পার হয়ে আমরা সামনে চলে আসছি। মোটামুটি সব বাইকগুলো একসাথে, সব লাইটগুলা জ্বালায় দিয়ে, দৃষ্টি সামনের দিকে দিয়ে আমরা কিছু বাস, ট্রাক এগুলো ফলো করে আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ, রিস্কি যে জায়গাটা ছিল সেটা মোটামুটি আমরা পাড়ি দিয়ে ফেলছি। এখন আমরা আছি মাধবপুর বাজার। আমরা মাধবপুর হবিগঞ্জে চলে আসছি। এখানে একটা হাইওয়ে রেস্টুরেন্ট, এখানে চলে আসছে। এই যে পুরা উড়াধুরা, স্পিড ব্রেকার ট্রেকার কিছুই বলে না, এত বাজে রাস্তা। থাকে কারা? জি, আর সব দোষ হলো এই যে রাসেল ভাই, সে হলো কেন বাতাস দিল এটা। এই এলাকায় থাকে কারা? আপনারা ভিডিওটা যারা দেখছেন, দয়া করে এটা আপনারা মন্তব্য করবেন যে এই এলাকায় আসলে থাকে কারা। এই রাস্তার অবস্থা এরকম কেন ভাই? এই রাস্তা আসলে একদম চলাচলের সম্পূর্ণ অযোগ্য। মোরাললেস এখান থেকে প্রায় 70 কিলোমিটার এখন আমাদের যেতে হবে, তারপর আমরা শ্রীমঙ্গল পৌঁছাইতে পারবো। সকাল যখন 5:17, তখন আমরা টি ব্রেক দিয়ে আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। খুবই শীতল সকাল, চমৎকার অনুভূতি। এই রাস্তাটা আসলে খুবই বাজে মানের রাস্তা। বাংলাদেশে যত হাইওয়ে আছে, আমি মনে করি সব থেকে
সব থেকে খারাপ যদি কোনো হাইওয়ে থাকে সেটা হলো এই সিলেট হাইওয়ে তার মধ্যে অন্যতম। শুধু তাই না, এই হাইওয়েটা বেশ রিস্কি। এখানে ওয়ান ওয়ে রোড, গাড়িগুলা খুব রেকলেস ড্রাইভ করে, আর প্রচুর ট্রাক চলে এই রাস্তায়, প্রচুর ট্রাক আর ট্রাক। তো যার কারণে এই রাস্তাটা বেশ রিস্কি। তো আপনারা যারা এই রাস্তায় আসবেন, যাতায়াত করবেন, তারা সাবধানে যাতায়াত করবেন, বিষয়গুলো মাথায় রেখে। চলে আসছি হবিগঞ্জে। আসার পরে দেখছি এখানে বেশ কয়েকটা বেশ বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে। তো এটা খুবই ভালো, এখানে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। খুবই ভালো উদ্যোগ। কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রি, কারখানা, এগুলোর কোনো বিকল্প নেই। সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের বাংলাদেশ। দেখেন ধান ক্ষেত, ভোরের ধান ক্ষেত, শিশির ভেজা ধান ক্ষেত। চাচা কি ওসাইন বোল্টের মতো আবার দৌড় দেয় কিনা? চাচাদের দেখলে সাবধান থাকতে হয়, যে কোনো সময় রাস্তার এপাশ থেকে ওপাশ দৌড় দিতে পারে। দেখেন ট্রাক আন্দাজে ওভারটেক করছে। এখানে যে আমরা আছি আমলেই নিচ্ছে না। এগুলো ইন্ডাস্ট্রি। নয়াপাড়া চা বাগান। আর এই যে বাইরের যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা হলো আমাদের ফারহান ভাইয়ের বাড়ির রাস্তা, সাহেব বাড়ি গেট। এই যে সাহেব বাড়ি গেট, আপনারা এখানে এই রাস্তা দিয়ে চলাফেরা করলে আপনারা ফারহান ভাইয়ের রেফারেন্স দিবেন, কোনো অসুবিধা নাই। তো কথা বলছি, সামনে গিয়ে একটা চমৎকার ফিল হচ্ছে, এখন চমৎকার ফিল পাচ্ছি। সারা রাত বাইক চালাইছি, রাত 12টায় আমরা স্টার্ট করছি, এখন বাজে 5:30। এখন এখান থেকে আরও 40 কিলোমিটার আছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য শ্রীমঙ্গল। কথা বলছি সামনে গিয়ে। ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বৃষ্টির জন্য মানুষ হাহাকার, তখন দেখেন সিলেটের এই হবিগঞ্জে মেঘাচ্ছন্ন আকাশ, এবং মনে হচ্ছে কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামবে। দেখেন মেঘলা হয়ে গেছে আকাশ। তো এখন বাজে হলো 5:30। চমৎকার ওয়েদার, শীতল ঠান্ডা সকাল, স্নিগ্ধ সকাল, খুবই চমৎকার অনুভূত হচ্ছে, চমৎকার ফিল হচ্ছে। আমরা চলে আসছি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। এই অঞ্চলে একটা জিনিস দেখেন যে প্রচুর কারেন্টের খুঁটি, কারেন্টের খাম্বা, কারেন্টের লাইন, এবং এটা কিন্তু হাই ভোল্টের বিদ্যুৎ লাইন। এবং এখানে একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে কারেন্ট যায় না একটা মিনিটের জন্য। আমি যতটুকু জানি যে এই অঞ্চলে কারেন্ট যায় না, ফায়ার সার্ভিস অফিস স্টেশন। তো ধান ক্ষেত হলুদ হয়ে গেছে, ফাঁকা রাস্তা, দুই পাশে ধানের ক্ষেত, তার মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। এই অনুভূতি আসলে বলে বোঝানোর না, এটা অনুভূতি আপনাকে অনুভব করতে হলে আমাদের মতো আজকে
আমরা ঢাকা থেকে রাত 12টায় রওনা দিয়ে এখন বাজে হলো 5টা 50। আমরা চলে আসছি হবিগঞ্জে। তো সেই আসার ফলেই কিন্তু এই চমৎকার বাংলার অপরূপ প্রকৃতি কিন্তু আমরা উপভোগ করছি এবং সেই সুযোগটা কিন্তু আমাদের তৈরি হয়েছে।